আজ আমরা কথা বলবো জন ওয়েবস্টারের দি ডাচেস অফ ম্যালফি নিয়ে। চলুন ইংরেজি থিয়েটারের অন্যতম এক অন্ধকার আর প্রভাবশালী ট্র্যাজেডির গভীরে ডুব দেওয়া যাক। এখানে কিন্তু ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধ সবকিছু মিলেমিশে একাকার। শুরুতেই টি.এস. ইলিয়টের একটা বিখ্যাত উক্তি। তিনি বলেছিলেন, ওয়েবস্টার নাকি চামড়ার নিচে মাথার খুলিটা দেখতে পেতেন। ভাবা যায়? এই একটা কথাই কিন্তু পুরো নাটকের সুরটা ঠিক করে দেয়। মানে একটা হাড় হিম করা গভীর বিশ্লেষণ। তো চলুন, এই চোখ দিয়ে আমরা নাটকের পরতগুলো এক এক করে খুলি। তো প্রশ্নটা হলো, জন ওয়েবস্টার ঠিক কী এমন ভয়ঙ্কর জিনিস দেখেছিলেন মানুষের আত্মার ভেতরে? দেখুন, তিনি তো শুধু একটা গল্প বলছিলেন না, উনি আসলে মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা দুর্নীতি, লোভ আর নিষ্ঠুরতার দিকেই আঙুল তুলেছিলেন। আচ্ছা, আর দেরি না করে চলুন নাটকের দুনিয়ায় ঢোকা যাক। তো আমরা এখন ষোড়শ শতাব্দীর ইটালির ম্যালফি শহরে। এখানকার রাজদরবারটা, বুঝলেন, বাইরে থেকে দেখতে দারুণ জমকালো, কিন্তু ভেতরটা ঠিক ততটাই বিপজ্জনক। ক্ষমতার লোভে এখানে নৈতিকতা বলে কিচ্ছু নেই, আর প্রত্যেকটা কোণায় শুধু ষড়যন্ত্রের জাল পাতা। নাটকটা ঠিকমতো বুঝতে হলে এই ব্যাপারটা জানা খুব দরকার। দ্য ডাচেস অফ ম্যালফি কিন্তু শুধু একটা দুঃখের গল্প না, এটা হলো জ্যাকোবিয়ান রিভেঞ্জ ট্র্যাজেডি, মানে সেই সময়কার একটা বিশেষ নাটকের ধরন। আর এই ধরনের নাটকে কি হয়? প্রতিশোধের আগুন এমনভাবে জ্বলে ওঠে যে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। নাটকের একটা চরিত্র অ্যান্টোনিও দারুণ একটা কথা বলে। সে বলে, রাজদরবার নাকি একটা ঝর্ণার মতো। যদি ঝর্ণার মুখটাই বিষাক্ত হয়, তাহলে তো সারা দেশে সেই বিষ ছড়িয়ে পড়বেই, তাই না? ম্যালফির রাজদরবারটা ছিল ঠিক ওইরকমই একটা বিষাক্ত ঝর্ণা। আচ্ছা, এবার আসা যাক গল্পের মূল খেলোয়াড়দের কথায়। একদিকে আছে আমাদের স্বাধীন চেতার ডাচেস আর তার বিশ্বস্ত সঙ্গী সৎ অ্যান্টোনিও, আর অন্যদিকে তার দুই ভাই, একজন ভয়ঙ্কর নিষ্ঠুর ফার্ডিন্যান্ড, আরেকজন ঠান্ডা মাথার দুর্নীতিবাজ কার্ডিনাল। আর এই সবার মাঝে ফেসে গেছে বোসোলা, বেচারা এক গুপ্তচর যে ভালো মন্দের দোলাচলে দুলছে। এদের লড়াইটাই কিন্তু গল্পটাকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে। যে কোনো ট্র্যাজেডিরই তো একটা শুরু থাকে, তাই না? এই নাটকের শুরুটা হয় ডাচেসের একটা খুব সাহসী সিদ্ধান্ত দিয়ে। এমন একটা সিদ্ধান্ত যা ছিল তার ক্ষমতাশালী ভাইদের বিরুদ্ধে সরাসরি একটা বিদ্রোহ। এখানেই আসলে পুরো নাটকের মূল দ্বন্দ্বটা লুকিয়ে আছে। দেখুন, একদিকে ভাইরা চায় কন্ট্রোল, ক্ষমতা, আর ওই যাকে বলে ফ্যামিলি অনার, আর অন্যদিকে ডাচেস, সে শুধু চায় ভালোবাসা, স্বাধীনতা আর নিজের একটা ছোট্ট পরিবার। এই দুই ইচ্ছার ধাক্কাতেই কিন্তু পুরো ট্র্যাজেডিটা ঘটে। আর ডাচেস তার বিদ্রোহটা দেখায় কি করে? সে লুকিয়ে বিয়ে করে ফেলে অ্যান্টোনিওকে, যে কিনা শুধু তার কর্মচারীই না, সমাজের চোখে অনেক নিচু স্তরের একজন মানুষ। ভালোবাসা আর নিজের স্বাধীনতার জন্য সে যে কি বিশাল একটা ঝুঁকি নিয়েছিল, সেটাই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু ওই যে বললাম, ম্যালফির দরবারে কোনো কিছুই গোপন থাকে না। এই সময়ে এন্ট্রি হয় বোসোলার, যাকে ডাচেসের ভাইরা গুপ্তচর হিসাবে লাগিয়ে দিয়েছে। টেনশনটা কিন্তু বাড়তে শুরু করে, কারণ বোসোলা আস্তে আস্তে ডাচেসের গোপন রাজটার খুব কাছাকাছি চলে আসছে। বোসোলা কিন্তু দারুণ এক গোয়েন্দা। দেখুন, সে কিন্তু চুপচাপ বসেছিল না। প্রথমে তার সন্দেহ হলো, তারপর সে অ্যাপ্রিকট দিয়ে একটা চালাকি করল, মানে একটা পরীক্ষা আর কি। আর শেষে একটা ফেলে দেওয়া কাগজ থেকেই পেয়ে গেল পাকা প্রমাণ। একদম একটা ছোটখাটো ডিটেকটিভ স্টোরির মতো, তাই না? ব্যাস, সব গোপনীয়তা শেষ। বোসোলা খবরটা সোজা পৌঁছে দিল ফার্ডিন্যান্ড আর কার্ডিনালের কাছে, আর ঠিক ওই মুহূর্তেই নাটকের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের দরজাটা খুলে গেল। দুই ভাইয়ের রাগ এবার আগুনের মতো জ্বলে উঠল। নিজের পছন্দের জন্য ডাচেসকে যে কি ভয়ঙ্কর দাম চোকাতে হয়েছিল তা ভাবাও যায় না। নাটকের এই পর্বটা কুখ্যাত এর চরম নিষ্ঠুরতার জন্য। ফার্ডিন্যান্ড তার বোনের ওপর যে মানসিক আর শারীরিক অত্যাচার চালায় তা সত্যি ভয়াবহ। ফার্ডিন্যান্ডের প্রতিশোধের স্টাইলটা বোঝার জন্য মেলোড্রামার শব্দটা মাথায় রাখতে পারেন। মানে সে শুধু মেরে ফেলতে চায়নি, তার আসল উদ্দেশ্য ছিল একের পর এক নাটকীয় আর ভয়ঙ্কর চাল চেলে ডাচেসের মনের জোরটা পুরোপুরি ভেঙে দেওয়া। অত্যাচারের প্রথম ধাপ ভাবুন একবার, ফার্ডিন্যান্ড ঘুটঘুটে অন্ধকারে ডাচেসের হাতে একটা মরা মানুষের কাটা হাত ধরিয়ে দেয়, আর তাকে বিশ্বাস করায় যে এটা তার স্বামী অ্যান্টোনিওর হাত। এটা শুধু ভয় দেখানো ছিল না, এটা ছিল মনটাকে ভেঙে চুরে দেওয়ার শুরু। এখানেই শেষ না, এরপর সে ডাচেসকে তার মৃত স্বামী আর সন্তানদের মোমের মূর্তি দেখায়, বোঝানোর চেষ্টা করে যে তার পুরো পরিবার শেষ। উদ্দেশ্যটা খুব পরিষ্কার, তার মনের শেষ আশার আলোটুকুও নিভিয়ে দেওয়া। আর সবশেষে মানসিক শান্তি পুরোপুরি কেড়ে নিতে সে একদল পাগলকে পাঠায় ডাচেসের ঘরের বাইরে দিনরাত চিৎকার করার জন্য। এই পরপর অত্যাচারগুলো দেখিয়ে দেয় ফার্ডিন্যান্ডের নিষ্ঠুরতা ঠিক কতটা গভীরে ছিল। কিন্তু
এত কিছুর পরেও জানেন, জল্লাদরা যখন তাকে মারতে আসে তখনও ডাচেস শান্তভাবে বলেন তার সেই বিখ্যাত লাইনটা, আমি এখনও ম্যালফির ডাচেস। মানে এত অত্যাচারের পরেও তার আত্মসম্মান আর পরিচয় অটুট। ওরা হয়তো তার শরীরটাকে শেষ করে দিতে পেরেছিল, কিন্তু তার স্পিরিটকে ভাঙতে পারেনি। ডাচেসের মৃত্যু কিন্তু গল্পের শেষ ছিল না, বরং এটা ছিল আরও ভয়ঙ্কর একটা কিছুর শুরু। এই খুনটা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। একটা পড়ল, আর তারপর একে একে সবাই। প্রতিশোধ আর মৃত্যুর এক চক্র শুরু হয়ে গেল। এই খুনটা ভিলেনদের উপরেও কিন্তু সাংঘাতিক প্রভাব ফেলেছিল। ফার্ডিনান্ড তো পুরোপুরি পাগলই হয়ে যায়, নিজেকে নেকড়ে ভাবতে শুরু করে। বোসোলার মনে জমে ওঠে পাহাড় সমান অপরাধবোধ। আর কার্ডিনাল, সে ভয় আর সন্দেহে কুকড়ে যেতে থাকে। ওদের নিজেদের পতন কিন্তু এখান থেকেই শুরু। আর নাটকের শেষ দৃশ্য, সে এক কথায় রক্তারক্তি কাণ্ড। বোসোলা চেয়েছিল ন্যায় বিচার করতে, কিন্তু ভুল করে সে অ্যান্টোনিওকেই মেরে ফেলে। এরপর সে কার্ডিনালকে শেষ করে, কিন্তু তখনই পাগল ফার্ডিনান্ড এসে দুজনকেই আক্রমণ করে। বোসোলাও মরে যায়, কিন্তু মরার আগে ফার্ডিনান্ডকে মেরে নিজের প্রতিশোধটা নিয়ে নেয়। কি ভয়ঙ্কর একটা শেষ, ভাবা যায়? ৮ নাটকের শেষে মোট ৮টা প্রধান চরিত্র মারা যায়। শুধু এই একটা সংখ্যায় বুঝিয়ে দেয় ট্র্যাজেডিটা কতটা বড় ছিল। লোভ, সম্মান আর প্রতিশোধের জন্য যে কি সাংঘাতিক দাম দিতে হয়েছিল সবাইকে। তো প্রশ্ন হল, 400 বছর পরেও কেন আমরা এই নাটক নিয়ে কথা বলছি? কারণ এটা তো শুধু একটা প্রতিশোধের গল্প না, এটা ক্ষমতা, দুর্নীতি আর যে কোনো খারাপ পরিস্থিতির মুখে দাঁড়িয়েও মানুষের আত্মসম্মান বাঁচিয়ে রাখার এক চিরকালীন গল্প। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ডাচেস হয়তো তার জীবনটা হারিয়েছিলেন, কিন্তু তার সততা বা আত্মসম্মান কোনোটাই হারাননি। তো এমন একটা দুনিয়ায় যেখানে সবাই দুর্নীতিতে ডুবে আছে, সেখানে তার এই মহৎ মৃত্যুটাকেই কি তার আসল জয় বলা যায়? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।